আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তুমি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। শোনা যাচ্ছে না? জি স্যার। Line in. তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে ওকে, চ্যাট বক্সে তোমাদের নাম এবং রোলটা লিখে ফেলো। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে ওকে ডিয়ার স্টুডেন্ট, নিশ্চয় তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমরা আমাদের 24তম ক্লাস, হ্যাঁ আজকে 24তম ক্লাস এর কার্যক্রম শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। তো এ পর্যায়ে আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে পণ্য বিন্যাস। মানে পণ্য বিন্যাস বলতে আমরা কি বুঝি, পণ্য বিন্যাসের সুবিধা, পণ্য বিন্যাসের অসুবিধা, ও স্থির অবস্থান বিন্যাস, স্থির অবস্থান বিন্যাসের সুবিধা, স্থির অবস্থান বিন্যাসের অর্থাৎ ক্লাসে আলোচনা করবে ইনশাআল্লাহ। ওকে, তো সরি, চলো যাওয়া যাক। আমরা ধারাবাহিকভাবে আমাদের আজকের ক্লাসের যে টপিকগুলো আছে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। প্রথমে আসো, পণ্য বিন্যাস বলতে কি বুঝি আমরা? পণ্য বিন্যাস বলতে কি বুঝি দেখো একটু খেয়াল করে। যে বিন্যাসে কার্যকেন্দ্র বা বিভাগগুলোকে একটি রেখার পথে স্থাপন করা হয় তাকেই বেসিক্যালি পণ্য বিন্যাস বলে। তাহলে কি বললাম আমরা? যে বিন্যাসে কার্যকেন্দ্র বা বিভাগগুলোকে একটি রেখার পথে স্থাপন করা হয়, হ্যাঁ একটি রেখার পথে স্থাপন করা হয় তাকে আমরা পণ্য বিন্যাস বলে থাকি। দেখো, ফ্লো চার্ট অফ টেক্সটাইল প্রসেসিং, অর্থাৎ টেক্সটাইল পণ্য যখন উৎপাদন করা হয় তখন যে চার্টটা তারা ফলো করে তারা তাদের তারা তাদের পণ্য বিন্যাসটা সম্পাদন করে থাকে, সেটারই একটা চার্ট আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। দেখো এখানে প্রথমে দেওয়া আছে টেক্সটাইল প্রসেস। টেক্সটাইল প্রসেসেস এর মধ্যে টেক্সটাইল প্রসেসের ক্ষেত্রে এখানে একটা কোম্পানির নাম বলা হচ্ছে যে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং। সরি, আসলে লেখাগুলো ভালো ওঠে নাই। হ্যাঁ, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং স্প্রিং মিল, হ্যাঁ মূলত এটা স্প্রিং মিল আর কি। ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এটা কি করছে? ইয়ার্ন তৈরি করছে আর কি, ঠিক আছে। আউটপুট হচ্ছে ইয়ার্ন। ওকে, আবার দেখো ইয়ার্ন টেক্সটাইল হচ্ছে, টেক্সটাইল ক্ষেত্রে বলা হচ্ছে যে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং, তারপরে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ব্র্যাকেটে বলা হচ্ছে ওয়্যারিং অথবা সরি এটা আসলে লেখাগুলো এতটা স্পষ্ট, ক্রিয়েটিং বিউটি সম্ভবত, হ্যাঁ ওয়্যারিং ক্রিয়েটিং বিউটি। আচ্ছা, গ্রে ফ্যাব্রিক্স, হ্যাঁ এটা গ্রে ফ্যাব্রিক্স আউটকাম হিসেবে আসছে, যেটা গ্রে ফ্যাব্রিক্স।
তারপরে গ্রে ফ্যাব্রিক্স থেকে দেখো যেটা আসছে ওয়্যার আসছে ওয়্যার প্রসেসিং, যেমন হচ্ছে ডাইং, প্রিন্টিং, ফিনিশিং ইন্ডাস্ট্রি এটসেট্রা। এরপরে যেটা আসছে ফাইনালি সেটা হচ্ছে আউটপুট হিসেবে নোভা একটু মিউট করে নাও নিজেকে। নোভা নোভা একটু মিউট করে নাও। স্যার আজকে সরি জি স্যার আজকে পড়ার কথা ছিল স্যার, আজকে আমাদের বাসায় বন্ধ আছে তো তাই আজকে আসেন না আজকে স্যার। ওই তো শুক্রবারে স্যার, মানে আজকের পরেটা। মিউট করে নাও, নিজেকে মিউট করে ফেলো। শুক্রবার আসবে না? হ্যাঁ আচ্ছা ওকে, যেটা বলছিলাম আমরা তারপরে যেটা আসছে সেটা হচ্ছে যে এই যে ফিনিশড ফেব্রিক্স, গ্রে ফেব্রিক্স থেকে ফাইনালি আউটকাম হিসেবে আসছে ফিনিশড ফেব্রিক্স। আর লাস্ট অন যেটা বলছে ফিনিশড ফেব্রিক্স থেকে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং, আর গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং থেকে তোমার আসছে দেখো কি গার্মেন্টস প্রোডাক্ট। হ্যাঁ, তো এইভাবে তোমার প্রসেসটা কিন্তু এভাবে তোমার হচ্ছে। তো এখানে দেখো প্রসেসিং স্টোরটা মাঝখানে আমরা একটু দেখলে বুঝতে পারি প্রসেসিংটা কিভাবে, স্টেপস গুলো কিভাবে হচ্ছে। যে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেটা স্প্রিং মিল, তারা কি করছে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং করছে, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং করছে যেটা ওয়ারিং এবং নিটিং বিউটি কাজ করে থাকে। এবং এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ওয়্যার প্রসেসিং এর ক্ষেত্রে যেটা সেটা হতে পারে ডাইনিং, তারপরে প্রিন্টিং, ফিনিশিং এটসেট্রা। আর এরপরে যেটা আসছে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংটা কি? গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং হচ্ছে যে বিভিন্ন ধরনের শিল্প পণ্য তারা কি করছে, তৈরি করছে। তো এইভাবে বেসিক্যালি পণ্য বিন্যাসের কার্যক্রমটা সম্পন্ন হচ্ছে। ওকে, তো এই হচ্ছে বিষয়। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে দেখো নেক্সট টপিক, সেটা হচ্ছে পণ্য বিন্যাসের সুবিধা। পণ্য বিন্যাসের সুবিধা, অ্যাডভান্টেজেস অফ প্রোডাক্ট লেআউট। পণ্য বিন্যাসের আসলে সুবিধা কি একটু খেয়াল করে দেখো। পণ্য বিন্যাসের অনেক সুবিধা, তার মধ্যে অন্যতম যে সুবিধাগুলো আছে সেগুলো হচ্ছে নাম্বার 1, দ্রুত প্রক্রিয়াকরণ হার, কুইক রেট অফ প্রসেসেস, দ্রুত প্রক্রিয়াকরণ হার। অর্থাৎ পণ্য বিন্যাসের মাধ্যমে খুব সহজে আমরা খুব দ্রুত কি করতে পারি, প্রোডাক্টটাকে প্রসেস করতে পারি। হ্যাঁ, পণ্য প্রক্রিয়াজাতকরণ করা সম্ভব হয়। এরপর যেটা আসছে সেটা হচ্ছে স্বল্প মজুদ। স্বল্প মজুদ বলতে কি বোঝানো হচ্ছে? লেস ইনভেন্টরি। লেস ইনভেন্টরি। আর যখন পণ্যের প্রসেস মানে প্রক্রিয়াজাতকরণের, বিশেষ করে পণ্য বিন্যাসের মাধ্যমে যখন আমরা আমাদের টোটাল কার্যক্রমটা সম্পন্ন করব, তখন কিন্তু আমাদের যা প্রোডাকশন হবে সেটাই কিন্তু দেখা যাচ্ছে ইউজ হয়ে যাবে, অর্থাৎ সেটাই সেল হয়ে যাবে। এখানে খুব বেশি একটা পণ্য কিন্তু আমাদের ইনভেন্টরি করে রাখার বা মজুদ করে রাখার প্রয়োজন হবে না। দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে রিডিউসিং কস্ট, ব্যয় হ্রাস। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, যদি আমরা পণ্য বিন্যাসের মাধ্যমে আমরা যদি আমাদের কার্যক্রম সম্পূর্ণ করি, তাহলে সেক্ষেত্রে আমরা যদি কি করি, পণ্য বিন্যাসের মাধ্যমে যদি আমরা আমাদের কার্যক্রমগুলো সম্পূর্ণ করি, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের কস্টটাকে রিডিউস করা সম্ভব হবে, অর্থাৎ কস্টটাকে একেবারেই কমিয়ে ফেলা সম্ভব হবে। ওকে, দেন এরপরে চলে আসো সহজ তত্ত্বাবধান, ইজি সুপারভিশন। হ্যাঁ, সহজ তত্ত্বাবধান। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, যদি আমরা খুব ইজিলি কি করতে পারি, সুপারভিশন করতে পারি, অর্থাৎ পণ্য বিন্যাসের মাধ্যমে যদি আমরা কাজটা সম্পূর্ণ করি বা শুরু করি, তাহলে সেক্ষেত্রে আমরা খুব সহজেই সুপারভিশন করতে পারবো। তার মানে হচ্ছে যে যখন প্রোডাক্ট লেআউটটা করা হবে,
তখন বেসিক্যালি যেটা করা হয়, কোথায় কি ধরনের পণ্য উৎপাদন করা হবে, কি পরিমাণ পণ্য উৎপাদন করা হবে, কোন প্রসেসিং এর মাধ্যমে প্রোডাক্ট উৎপাদন হবে, টোটাল প্রক্রিয়াটা কিন্তু আগে থেকে নির্ধারণ করা থাকে। এর ফলে যেটা হয়, সহজেই কিন্তু আমরা সেটাকে সুপারভিশন করতে পারি। অর্থাৎ অ্যাজ এ প্রোডাকশন ম্যানেজার তারা কি করতে পারে, প্রোডাক্টটা প্রতিটা সেক্টরে সঠিকভাবে তারা তাদের কাজ সম্পূর্ণ করছে কিনা এই বিষয়টা কিন্তু ইজিলি তারা সুপারভাইজ করতে পারে। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে সময় মতো পণ্য সরবরাহ, ডেলিভারি প্রোডাক্ট ইন টাইম। ডেলিভারি প্রোডাক্ট ইন টাইম অর্থাৎ সময় মতো পণ্য সরবরাহ করা। তাহলে সময় মতো পণ্য সরবরাহ করা বলতে কি বোঝানো হচ্ছে, অর্থাৎ প্রোডাক্টটাকে যদি আমরা টাইমলি সময় মতো যদি আমরা ডিস্ট্রিবিউশন করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু পণ্য বিন্যাসের কোনো বিকল্প নাই। অর্থাৎ প্রোডাক্ট লেআউটের মাধ্যমে আমরা যে কাজটা সম্পন্ন করি সেটা হচ্ছে যে কখন কোথায় কি পরিমাণ পণ্য উৎপাদন হবে সেই বিষয়টা কিন্তু পুরোপুরিভাবে প্রথমেই সেটা নির্ধারণ করা থাকে। তো এর ফলে সময় মতো কখন কি পরিমাণ পণ্য প্রোডাকশন হবে, কি পরিমাণ পণ্য কোথায় সেটা সরবরাহ করতে হবে, এভরিথিং কিন্তু আমাদের মাথায় থাকে, এভরিথিং আমাদের নলেজে থাকে। যে কারণে কিন্তু আমরা সহজেই কিন্তু সেটা বুঝতে পারি যে আসলে প্রোডাক্টটা ঠিক মতো আমরা ডেলিভারি দিতে পাচ্ছি কিনা বা সময় মতো পণ্য সরবরাহ করা যাবে কিনা। তো এই বিষয়টা কিন্তু আমরা পুরোপুরিভাবে মেনটেন করতে পারবো। ওকে স্টুডেন্ট, তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম সেটা হচ্ছে পণ্য বিন্যাসের ক্ষেত্রে আমরা যে বিষয়টা বুঝি সেটা হচ্ছে দ্রুত প্রক্রিয়াকরণ এর হার আমরা নির্ধারণ করতে পারি, স্বল্প মজুদ রাখার প্রয়োজন হয়, সহজে আমরা ব্যয়টাকে কমিয়ে ফেলতে পারি, খুব সহজেই টোটাল প্রক্রিয়াটাকে মেনটেন করা সম্ভব হয় এবং সময় মতো আমরা পণ্য ডেলিভারি দিতে পারি। তো এই কাজগুলো যদি আমরা পণ্য বিন্যাসের মাধ্যমে করি তাহলে আমরা সহজেই করতে সক্ষম হব। তো ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা জানলাম যে পণ্য বিন্যাসের কি কি সুবিধা আছে। নেক্সট যেটা আসছে দেখো, পণ্য বিন্যাসের অসুবিধা। হ্যাঁ, পণ্য বিন্যাসের সুবিধার পাশাপাশি কিছু অসুবিধা আছে। হ্যাঁ, তো আমরা সেই অসুবিধাগুলো এ পর্যায়ে জানার চেষ্টা করব। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে পণ্য বিন্যাসের কি অসুবিধা আছে যেটা আমাদেরকে জানা খুবই অপরিহার্য। দেখো একটু খেয়াল করে, পণ্য বিন্যাসের যে সকল অসুবিধাগুলো আমরা লক্ষ্য করি সেগুলো হচ্ছে পুনঃডিজাইনের সমস্যা, প্রবলেম ইন রিডিজাইন। ডিয়ার স্টুডেন্ট, যখন আমরা প্রোডাক্টটাকে রিডিজাইন করতে চাই, পুনঃডিজাইন করতে চাই, মানে পুনরায় যখন আমরা আবার সেটা ডিজাইন করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা বড় ধরনের সমস্যা হয়। অর্থাৎ পণ্য বিন্যাসের ক্ষেত্রে কিন্তু আমরা প্রোডাক্টটাকে সহজে রিডিজাইন করতে পারি না, কারণ যেহেতু একটা নির্ধারিত সিস্টেমের মাধ্যমে কিন্তু আমরা প্রোডাক্টটাকে রিডিজাইন করে থাকি, এক্ষেত্রে কিন্তু রিডিজাইন করি, সে কারণে কিন্তু আমরা চাইলেই আমরা আমাদের প্রোডাক্টটাকে রিডিজাইন করতে পারি না। ডিয়ার স্টুডেন্ট, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে অধিক বিনিয়োগ। অধিক বিনিয়োগ অর্থাৎ অধিক পরিমাণ পণ্য যদি আমরা বিনিয়োগ করতে চাই, তাহলেও কিন্তু সেক্ষেত্রে সম্ভব হবে না। যেহেতু যখন প্রোডাক্ট লেআউটটা করা হবে তখন কি পরিমাণ পণ্য কিভাবে সেটা উৎপাদন করা হবে, কোন ইউনিট বা কোন খাতে কি পরিমাণ বিনিয়োগ করা হবে, সবকিছু কিন্তু একটা নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে হয়। তো সেই সিস্টেমটা মেনটেনেন্সের ক্ষেত্রে বলা হচ্ছে যে এক্ষেত্রে চাইলেই আমরা যখন খুশি তখন কিন্তু আমরা অধিক পরিমাণ পণ্য কিন্তু আমরা ইনভেস্ট করতে পারি না। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে দেখো, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে উৎপাদন বন্ধ, শাটডাউন অফ প্রোডাকশন। শাটডাউন অফ প্রোডাকশন শাটডাউন অফ প্রোডাকশন যদি আমরা আমাদের প্রোডাকশনটাকে বন্ধ করতে চাই সেটাও কিন্তু সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমরা প্রোডাক্টটাকে কোনোভাবে শাটডাউন করতে পারবো না। কেন পারবো না?
কারণ যেহেতু চাইলে হঠাৎ করে আমি বন্ধ করে দিব সেটা কিন্তু পসিবল না। কারণ নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে আমাদের প্রোডাকশনটা করতে হয়, নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে আমাদের প্রোডাকশনটা মেনটেন করতে হয়। সে কারণে আমরা চাইলেই উৎপাদন বন্ধ করে দেয়া, অথবা দেখা যাচ্ছে চাইলেই উৎপাদনটাকে কমিয়ে দেয়া, অথবা দেখা যাচ্ছে চাইলেই আমরা যে কোনো কিছু এটা করতে পারি না। অর্থাৎ যেহেতু একটা নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে আমাদের প্রোডাকশনটা সম্পূর্ণ করতে হয়, আর সে কারণে লেআউট মানেই হচ্ছে কি একটা বিন্যাস করা থাকে, একটা সুন্দর একটা সিস্টেম মেনটেন করা থাকে। সে কারণে দেখা যাচ্ছে যে আমাদের ওই সিস্টেম মেনটেন করে কিন্তু আমাদের কাজটা সম্পূর্ণ করতে হয়। সো সেক্ষেত্রে আমরা চাইলেই কিন্তু আমাদের প্রোডাকশনটাকে বন্ধ করতে পারবো না, আবার নতুন করে আরম্ভ করতে পারবো না। সো সেক্ষেত্রে আমাদের বলা হচ্ছে যে এটা অবশ্যই আমাদের কি করতে হবে, প্রোডাকশনটাকে চাইলে আমরা কি করতে পারবো না, স্টপ করে দিতে পারবো না, বন্ধ করে দিতে পারবো না। ওকে, তো এটা গেল একটা ফ্যাক্টর। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে মেশিনের কার্যকারিতা, ইনএফেক্টিভনেস অফ মেশিনারিজ, ইনএফেক্টিভনেস অফ মেশিনারিজ। দ্যাট মিনস মেশিনের কার্যকারিতাকে আমরা চাইলেই কিন্তু বাড়াতে পারবো না। কেন বাড়াতে পারবো না? কারণ হচ্ছে যেহেতু এটা প্রোডাক্ট লেআউটের মাধ্যমে, পণ্য বিন্যাসের মাধ্যমে আমরা এটাকে কি করছি, লেআউটটাকে সুন্দরভাবে সাজাচ্ছি। সে কারণে আমরা চাইলেই কিন্তু মেশিনের যে কার্যকারিতা আছে সেই কার্যকারিতা আমরা ইচ্ছে মতো বাড়াতেও পারবো না, আবার ইচ্ছে মতো কমাতেও পারবো না। কারণ যেহেতু একটা নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে বা সিস্টেম ফলো করেই কিন্তু লেআউটটা করা হয়, সেখানে কিন্তু সবকিছু একটা সিস্টেম মেনটেন করে করা হচ্ছে, এবং সেখানে কিন্তু সব ফিক্স করে দেওয়া আছে যে এই পরিমাণ পণ্য, এই পরিমাণ র মেটেরিয়ালস আমরা সেটা ব্যবহার করতে পারবো, বা এই প্রক্রিয়া অনুসরণ করতে গেলে আমাদের এইভাবে করতে হবে। মানে সবকিছুই একটা নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে এটা সম্পূর্ণ করা হয়ে থাকে। সে কারণে বলা হচ্ছে যে এক্ষেত্রে আমরা কি করতে পারবো, মেশিনের কার্যকারিতাটাকে আমরা কার্যকারিতাকে কোনোভাবেই আমরা কি করতে পারবো না, বৃদ্ধি করতে পারবো না, আবার ইনইফেক্টিভ মানে এটাকে আমরা বন্ধও করতে পারবো না। হ্যাঁ, বাড়াতেও পারবো না, আবার বন্ধও করে দিতে পারবো না। সবকিছু একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সুনির্দিষ্টভাবে সেটা সম্পন্ন হবে। দেন এরপরে যেটা আসছে নমনীয়তার অভাব, ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি। আমাদের এখানে যে বিষয়টা আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে এখানে নমনীয়তার দারুণ প্রভাব আমরা এখানে লক্ষ্য করব প্রোডাক্ট লেআউটের ক্ষেত্রে। কেন? প্রোডাক্ট লেআউটের ক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখি সেটা হচ্ছে যে আমরা এখানে যে বিষয়টা লক্ষ্য করি সেটা কি, সেটা হচ্ছে যে এখানে যে কাজটা হয় সেটা হচ্ছে যে তোমার ফ্লেক্সিবিলিটিটা মানে খুবই ইয়েটা কিন্তু নমনীয় না, মানে এটা ফিক্স থাকে। মোট কথা হচ্ছে যে প্রোডাক্ট লেআউটে মানে কি, সেটা হচ্ছে কি পরিমাণ পণ্য তৈরি করা হবে, কোন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হবে, সবকিছু একটা সিস্টেম এখানে বাতলে দেওয়া থাকে। তো সেক্ষেত্রে চাইলেই কিন্তু আমরা সেটাকে চেঞ্জ করে নিতে পারবো না। হঠাৎ করে মনে হলো যে এটা প্রোডাক্টিভ হচ্ছে না বা এটা সুন্দর হচ্ছে না, আমি চেঞ্জ করে ফেলি, সেটা কিন্তু পসিবল না। এই জন্য বলা হচ্ছে যেখানে ফ্লেক্সিবিলিটির যথেষ্ট অভাব রয়েছে। লাস্ট ওয়ান যেটা বলছে বিশেষায়িত ভবন, স্পেশালাইজড বিল্ডিং, স্পেশালাইজড বিল্ডিং, বিশেষায়িত ভবন। বিশেষায়িত ভবনটা কি? বিশেষায়িত ভবন হচ্ছে যে এখানে যে কাজটা করা হয় সেটা হচ্ছে যে চাইলেই কিন্তু আমরা আমাদের ভবনটাকে স্পেশালাইজড বিল্ডিং হিসেবে গণ্য করতে পারবো না। মানে স্পেশালাইজড অর্থাৎ মোট কথা হচ্ছে যে এখানে প্রোডাক্ট বিন্যাসের ক্ষেত্রে এখানে সুনির্দিষ্ট স্পেশালাইজড একটা বিল্ডিং কিন্তু আমরা এটা ব্যবহার করে থাকি। অর্থাৎ সুনির্দিষ্ট প্রোডাকশনের জন্য বা সুনির্দিষ্ট কার্যক্রমের জন্য আমরা নির্দিষ্ট একটা ভবন আমরা সেখানে ব্যবহার করি। চাইলে অন্য কোনো কাজে কিন্তু সেটা আমরা ব্যবহার করতে পারবো না। তার মানে প্রোডাক্ট লেআউটের ক্ষেত্রে আমরা যে উদ্দেশ্যকে সামনে রেখে প্রোডাক্ট লেআউটটা করছি, যে পণ্য উৎপাদনের জন্য সেটা করা হচ্ছে, সেই কাজটাই কিন্তু আমাদেরকে করতে হবে। এখানে চাইলেই কিন্তু আমরা অন্য কোনো প্রোডাক্ট বা অন্য কোনো প্রক্রিয়া আমরা সেখানে অবলম্বন করতে পারবো না। তো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের মূল ফ্যাক্টর। তাহলে আমরা ডিয়ার স্টুডেন্ট যেটা জানলাম সেটা হচ্ছে পণ্য বিন্যাসের কি কি ধরনের অসুবিধা আছে সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করলাম। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাচ্ছি। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমাদের নেক্সট টপিকে যেটা আসছে সেটা হচ্ছে স্থির অবস্থান বিন্যাস।
স্থির অবস্থান বিন্যাস। দেখো, স্থির অবস্থান বিন্যাসের ক্ষেত্রে ফিক্সড পজিশন লেআউট, হ্যাঁ, ফিক্সড পজিশন লেআউট, ফিক্সড পজিশন লেআউট যে বিন্যাসের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, ফিক্সড পজিশন, হ্যাঁ, স্থির অবস্থান বিন্যাস, স্থির অবস্থান বিন্যাস যে বিন্যাসের ক্ষেত্রে যে বিন্যাসের ক্ষেত্রে পণ্যটি একটি নির্দিষ্ট স্থানে স্থির থাকে এবং কর্মীরা তাদের হাতিয়ার ও যন্ত্রপাতি নিয়ে কাজ করার জন্য পণ্যটির নিকট যায়, তাকেই কিন্তু আমরা স্থির অবস্থান বিন্যাস বলে থাকি। ওকে ডিয়ার স্টুডেন্ট, মূল বিষয়টা একটু খেয়াল করে দেখো তোমরা, যে বিন্যাসের ক্ষেত্রে পণ্যটি একটি নির্দিষ্ট স্থানে স্থির থাকে এবং কর্মীরা তাদের হাতিয়ার বা যন্ত্রপাতি নিয়ে কাজ করার জন্য পণ্যটির নিকট যায়, তাকেই আমরা স্থির অবস্থান বিন্যাস বলে থাকি। আমরা আবার বলছি, একটু খেয়াল করে দেখো, যে বিন্যাসের ক্ষেত্রে পণ্যটি একটি নির্দিষ্ট স্থানে স্থির থাকে, দেখো পণ্যটি একটা নির্দিষ্ট স্থানে স্থির থাকবে, কর্মীরা তাদের হাতিয়ার, তাদের যন্ত্রপাতি বা নিয়ে কাজ করার জন্য পণ্যটির নিকট যাবে, সেটাকে আমরা স্থির অবস্থান বিন্যাস বলি। যেমন ধরো জাহাজ নির্মাণ শিল্প, একটু ভালো করে খেয়াল করো, জাহাজ নির্মাণ শিল্পের ক্ষেত্রে জাহাজ আমরা কোথায় নির্মাণ করি? দেখো, সমুদ্রের ঠিক কাছাকাছি কোনো স্থানে, একদম নিকটে যেখানে জাহাজটাকে রাখা হয়, সেখানে জাহাজটাকে রাখা হচ্ছে এবং সেখানে কিন্তু কি করা হচ্ছে, জাহাজটা যেখানে তৈরি করা হবে বা জাহাজটা সেখানে রিপেয়ারিং করা হবে, সেখানে কিন্তু আমরা সব ধরনের ইকুইপমেন্ট, আমাদের যা যা প্রয়োজন হবে সবকিছু কিন্তু আমরা সেখানে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু জাহাজকে কিন্তু ফ্যাক্টরিতে নিয়ে আসছি না, বরং ফ্যাক্টরির যে সমস্ত এলিমেন্টস আছে যেগুলো জাহাজ তৈরির উপকরণের হিসেবে ব্যবহার করা হয়, সবকিছু কিন্তু আমরা যেখানে জাহাজ তৈরি করব সেখানে নিয়ে যাচ্ছি, বা যেখানে জাহাজটাকে মেরামত করব সেখানে নিয়ে যাচ্ছি। তো এই ধরনের বিন্যাসকে আমরা বলি স্থির অবস্থান বিন্যাস বা ফিক্সড পজিশন লেআউট। সরি, তো এই হচ্ছে বেসিক্যালি ফিক্সড পজিশন লেআউট। আমরা একটু নিচের চিত্রের মাধ্যমে আমরা ফিক্সড পজিশন লেআউটটাকে একটু লক্ষ্য করি। দেখো, আমরা এখানে যে জিনিসটা লক্ষ্য করছি সেটা হচ্ছে, মানে সবকিছু এখানে ইয়ে করা আছে। দেখো, রুফিং কন্ট্রাক্টর, তারপরে জেনারেল কার্পেন্টারি অ্যান্ড সাপ্লাইজ, তারপরে গ্রেডিং ইকুইপমেন্ট অ্যান্ড অপারেটরস, তারপরে আর্কিটেক্ট, পেইন্টিং কন্ট্রাক্টর, ফিনিশ কার্পেন্ট্রি, প্লাস্টার কন্ট্রাক্টর, তারপরে ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর, তারপরে দেখো মেসেন্টরি কন্ট্রাক্টর, এরপরে দেখা যাচ্ছে প্লাম্বিং কন্ট্রাক্টর। অর্থাৎ সবগুলো কন্ট্রাক্টর যারা আছে তারা কিন্তু সবাই কি করবে, এই যে যেখানে এটা তৈরি করা হচ্ছে, ফ্যাক্টরিটা তৈরি করা হবে, সেখানে কিন্তু সবাই গিয়ে হাজির হবে। তার মানে সবাইকে সেখানে ফিক্সড, মানে যেখানে তৈরি করা হচ্ছে সেখানে সবকিছু নিয়ে হাজির করা হবে এবং সেখানেই সেটা তৈরি করা হবে। তো এই ধরনের বিন্যাসটাকে বলা হয় স্থির অবস্থান বিন্যাস। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে স্থির বিন্যাসের সুবিধা। স্থির বিন্যাসের সুবিধা, স্থির বিন্যাসের কি সুবিধা আছে দেখো একটু খেয়াল করে। স্থির বিন্যাসের অনেক ধরনের সুবিধা আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে নাম্বার 1, অধিক নমনীয়, মোর ফ্লেক্সিবল। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, কেন আমরা এটাকে মোর ফ্লেক্সিবল বলছি একটু খেয়াল করে দেখো। আমরা এটাকে মোর ফ্লেক্সিবল বলছি কারণ হচ্ছে যে স্থির অবস্থান বিন্যাসে কিন্তু এখানে সব উপকরণ কিন্তু ফিক্স না, যখন যেটা সেখানে প্রয়োজন হবে তখনই সেটা কিন্তু সেখানে নিয়ে হাজির করা হবে। অর্থাৎ কি কি উপকরণ লাগবে বা কি কি ধরনের এলিমেন্টস লাগবে, কোন ধরনের এমপ্লয়ি লাগবে, কোন ধরনের স্কিলড এমপ্লয়ি লাগবে,
বা কোন কোন পার্টিকে সেখানে ইনভলভ হতে হবে সবই কিন্তু চেঞ্জেবল। এটা কিন্তু ফিক্সড করে ফেলা হয় না যে এরাই শুধুমাত্র কাজ করবে বা এই উপকরণ দিয়েই শুধুমাত্র সেখানে কাজ করা হবে, এরকম কিন্তু ফিক্সড সেখানে করে ফেলা হয় না। সে কারণে বলা হচ্ছে যেটা মোর ফ্লেক্সিবল। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে দেখো স্থায়ী সম্পদের যথাযথ ব্যবহার, প্রপার ইউজ অফ ফিক্সড অ্যাসেট। ইয়েস ডিয়ার স্টুডেন্ট, আমাদের যেসব স্থায়ী সম্পদ আছে, বিশেষ করে যে সকল ভারী যন্ত্রপাতি, ভারী মেশিনারিজ আছে, যেগুলো সাধারণত আমরা যেমন একটা জাহাজ তৈরির কাজে যে সকল উপকরণগুলো ব্যবহার করা হয়, সেগুলোকে কিন্তু আমরা যথাযথভাবে সেটাকে ইউজ করতে পারবো এখানে। হ্যাঁ, বিশেষ করে স্থির অবস্থান বিন্যাসের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলোকে যথাযথভাবে সেটাকে কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। তো এটা হচ্ছে অন্যতম বিষয়। এরপরে যেটা আসছে দেখো ব্যয় হ্রাস, রিডিউসিং কস্ট। ব্যয়টাকে আমরা হ্রাস করতে পারি। কেন ব্যয়টাকে হ্রাস করতে পারি? যেহেতু স্থির অবস্থান বিন্যাসে ভারী যন্ত্রপাতিগুলোকে খুব বেশি একটা মুভমেন্টের প্রয়োজন হয় না। অর্থাৎ যেখানে আমরা ভারী যে আমরা মেশিনারিজটা উৎপাদন করতে চাচ্ছি, ভারী যে জাহাজটা উৎপাদন করতে যাচ্ছি, সেখানে কিন্তু যে সমস্ত উপকরণ আমাদের প্রয়োজন হবে সেগুলো কিন্তু খুব বেশি মুভমেন্টের প্রয়োজন হয় না। একটা নির্দিষ্ট জায়গাতে এনে হাজির করলেই কিন্তু সেটা হয়ে যায়। সে কারণে দেখা গেল যেখানে আমাদের খুব বেশি পরিমাণ আমাদের ব্যয় করার প্রয়োজন হয় না, অর্থাৎ কস্টটাকে আমরা সহজেই কিন্তু সেটা কি করতে পারি, রিডিউস করে ফেলতে পারি। ওকে, দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে স্বল্প মেয়াদী কর্মসূচি। স্বল্প মেয়াদী কর্মসূচি, স্বল্প মেয়াদী কর্মসূচির ক্ষেত্রে কি বলা হচ্ছে? স্বল্প মেয়াদী কর্মসূচির ক্ষেত্রে বলা হচ্ছে যে আমরা সাধারণত এই স্থির অবস্থান বিন্যাসের ক্ষেত্রে যে কাজটা করে থাকি সেটা হচ্ছে যে নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা সাধারণত নির্দিষ্ট যে যেখানে আমরা এই বিন্যাসটা আমরা মেনটেন করছি সেখানে আমাদের সবাইকে সেখানে অবস্থান করতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ কাজ সেখানে সম্পন্ন করতে হবে। অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য স্বল্প মেয়াদী হোক, কিন্তু সেখানে একটা ফিক্সড কিছু সময় কিন্তু সেখানে সবাইকে অবস্থান করতে হবে এবং কাজটা সম্পন্ন করতে হবে। অর্থাৎ এই জন্য বলা হচ্ছে যে স্বল্প মেয়াদী ছোট ছোট আকারে সেখানে কিছু কর্মসূচি বা প্রোগ্রাম সেট করতে হবে এবং সেই প্রোগ্রাম অনুযায়ী কাজগুলো সম্পূর্ণ করতে হবে। অ্যান্ড দেন সহজ তত্ত্বাবধান, ইজি সুপারভিশন। ইজি সুপারভিশন, ইজি সুপারভিশন, ইজি সুপারভিশনটা কি? ইজি সুপারভিশন হচ্ছে সহজে তত্ত্বাবধান। সহজ তত্ত্বাবধান, সহজ তত্ত্বাবধান বলতে কি বোঝাচ্ছি আমরা? ইজি সুপারভিশন, সহজ তত্ত্বাবধান। সহজ তত্ত্বাবধান বলতে আমরা কি বোঝাচ্ছি? সহজ তত্ত্বাবধান হচ্ছে যে আমরা চাইলেই কিন্তু ইজিলি কিন্তু আমরা কি করতে পারবো, আমরা সহজে সেটাকে মেনটেন করতে পারবো। কেন? কারণ সেখানে কিন্তু সবকিছু কিন্তু ফিক্সড একটা অবস্থানে কিন্তু সেটা কি করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে। সে কারণে আমরা চাইলেই কিন্তু সেটাকে আমরা সহজেই কিন্তু আমরা তত্ত্বাবধান করতে পারবো, কারণ সেটা সবই কিন্তু একটা ফিক্সড একটা নির্দিষ্ট স্থানে, একটা নির্ধারিত স্থানে কিন্তু সবকিছু সেখানে মেনটেন করা হচ্ছে। সে কারণে চাইলেই কিন্তু আমরা সেটা সহজেই তত্ত্বাবধান করতে পারবো, সুপারভাইজ করতে পারবো। ওকে ডিয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে মূল বিষয়। এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আমাদের লাস্ট টপিক মেবি, সেটা হচ্ছে স্থির অবস্থান বিন্যাসের অসুবিধা। এই বাবু লাগাই দাও আমার সমস্যা হচ্ছে, পর্দাটা লাগাই দাও, লাগাই দাও। ঠিক আছে, আসো তুমি ওখান থেকে, আসো আসো আসো, দিচ্ছি। কি যে অবস্থা, ডিস্টার্ব করো তুমি, মানুষ কি মনে করবে তোমাকে? আচ্ছা, পচা বাচ্চা মনে করবে। ওকে, সরি, যেটা বলছিলাম আমরা স্থির অবস্থান বিন্যাসের অসুবিধা। Disadvantages of fixed position layout. Disadvantages of fixed position layout. এটা কি? স্থির অবস্থান বিন্যাসের কিছু অসুবিধাও আছে। সেই অসুবিধাগুলো কি দেখো? অত্যধিক ব্যবস্থাপনা ব্যয়,
মোর এস্টাবলিশমেন্ট কস্ট। হ্যাঁ, স্থির অবস্থান বিন্যাসের সবচেয়ে বড় অসুবিধা হলো এটা এটা আসলে মেনটেন করাটা কিন্তু খুবই ব্যয়বহুল। এটা আসলে কি বলে এটা মানে যেহেতু আসলে অনেক ভারী যন্ত্রপাতি সেখানে ক্যারি করতে হয়, এটা মেনটেন করতে হয়। হ্যাঁ, বিশেষ করে আমরা জাহাজ নির্মাণ শিল্পের কথা যদি আমরা বলি, তো সেটা আসলে অনেক ব্যয়বহুল একটা প্রজেক্ট, যেটা মেনটেন করার জন্য আমাদেরকে খুবই আহ, অনেক বেশি পরিমাণ অর্থ সেখানে ইনভেস্ট করতে হয়। তো এটা একটা বিষয়। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে দক্ষ কর্মীর অভাব, ল্যাক অফ এফিসিয়েন্ট ওয়ার্কার। ল্যাক অফ এফিসিয়েন্ট ওয়ার্কার, ল্যাক অফ এফিসিয়েন্ট ওয়ার্কার বলতে আমরা কি বোঝাচ্ছি? আমরা এখানে যে বিষয়টা বুঝি সেটা হচ্ছে ল্যাক অফ স্কিল ওয়ার্ক বলতে বোঝায় যে বিষয়টা বুঝি সেটা হচ্ছে ল্যাক অফ এফিসিয়েন্ট ওয়ার্কার, অর্থাৎ এখানে কিন্তু দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। হ্যাঁ, অনেক প্রচুর পরিমাণ দক্ষ, যেহেতু আসলে অনেক ভারী যন্ত্রপাতি, অনেক স্কিলড ওয়ার্কার এখানে কাজ করতে হয়। সামান্য ভুলের কারণে দেখা যাচ্ছে পুরো বিষয়টা কিন্তু আমাদের হয়ে যায়। যেমন ধরো সমুদ্রে আমরা একটা জাহাজ সেখানে করব, পরিচালনা করব, কিন্তু জাহাজ নির্মাণের কাজগুলো কিন্তু অনেক বড়, কিন্তু অনেক সূক্ষ্ম। সামান্য ভুলের কারণে দেখা যাচ্ছে ছোট্ট একটা ছিদ্র যদি থেকে যায়, তাহলে কিন্তু পুরো জাহাজটাই কিন্তু একদম পানিতে ডুবে যেতে পারে। তো এই জন্য দেখা যাচ্ছে এখানে অনেক স্কিল্ড ওয়ার্কার প্রয়োজন হয়, কিন্তু আমরা সেই স্কিল্ড ওয়ার্কারের স্বল্পতার কারণেও কিন্তু আমরা চাইলেই আমরা সেই স্থির বিন্যাসের যে কার্যক্রম সেটা কিন্তু সঠিকভাবে সম্পন্ন করতে পারি না। দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে সময় সাপেক্ষ, মোর টাইম। ডিয়ার স্টুডেন্ট, এই স্থির অবস্থান বিন্যাসের ক্ষেত্রে আরেকটা আমরা অসুবিধা যেটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে এটা আসলে অধিক সময়ের প্রয়োজন হয়, অধিক পরিমাণ সময় সাপেক্ষ, মানে যেহেতু এটা আসলে অনেক সময় সাপেক্ষ একটা কাজ, অনেক সময় নিয়ে কাজ করতে হয়, সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক এমপ্লয়ীদেরকে ধৈর্যচ্যুতি ঘটতে লক্ষ্য করা যায়। মানে দীর্ঘদিন ধরে একই ধরনের কাজ তারা করতে করতে অনেক সময় টায়ার্ড হয়ে যায়, বা কাজের ক্ষেত্রে একটা অমনোযোগিতা চলে আসতে পারে। তো এই ধরনের একটা বিষয় আমরা লক্ষ্য করি, তো এটাও একটা বড় ধরনের অসুবিধা। দেন সীমিত প্রয়োগ ক্ষেত্র, সীমিত প্রয়োগ ক্ষেত্র। স্টুডেন্ট, আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে এই স্থির অবস্থান বিন্যাসের যে অসুবিধা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে সীমিত প্রয়োগ ক্ষেত্র। অর্থাৎ চাইলেই আমরা এটা অনেক জায়গা, অনেক সময়, বা বিশেষ করে অনেক সেক্টরে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি না। অর্থাৎ এটার অ্যাপ্লিকেশন সেক্টর গুলো হচ্ছে খুবই লিমিটেড। অর্থাৎ বিশেষ করে ভারী যন্ত্রপাতি প্রয়োগের ক্ষেত্রে কিন্তু সাধারণত এটা আমরা ব্যবহার করে থাকি। তো এই বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। সরি, এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে লাস্ট টপিক আমাদের, সেটা হচ্ছে লাস্ট পয়েন্ট, ব্যবহার অযোগ্য মেশিনপত্র। ব্যবহার অযোগ্য মেশিনপত্র, ব্যবহারের অযোগ্য মেশিনপত্র, অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে যে স্থির অবস্থান বিন্যাসের ক্ষেত্রে অনেক ধরনের মেশিন ব্যবহারের অযোগ্য থাকতে পারে, যেটা আসলে ব্যবহারই করা যায় না। সেরকম কোনো মেশিন যদি সেখানে একবার নিয়ে আসা হয়, তাহলে সেই মেশিনটা কিন্তু আবার সেখান থেকে সরিয়ে নেওয়ার জন্য প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। অর্থাৎ কোনো একটা মেশিন যদি কোনো মুহূর্তে যদি সেটা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে, তাহলে ওই মেশিনটা রিপ্লেস করতে গেলে সেখানে প্রচুর পরিমাণ অর্থ আমাদেরকে খরচ করতে হয়। তো সেটা বেশ একটা আহ, মানে টাফ একটা বিষয় হয়ে দাঁড়ায়, যে স্থির অবস্থান বিন্যাস তার মানে কি, যেখানে উৎপাদন হচ্ছে সেখানেই কিন্তু এই মেশিনটা নিয়ে তোমাকে হাজির করতে হবে, এবং সেখানে যদি ওই মেশিনটা রিপ্লেস করতে হয় সেখানে কিন্তু অনেক সময় প্রয়োজন হয়, অনেক সময় সেখানে নষ্ট হয়ে যায়, তো আবার অনেক ব্যয়বহুল হয়। তো এটাই ছিল বেসিক্যালি আমাদের স্থির অবস্থান বিন্যাসের অসুবিধার সমূহ। ওকে ডিয়ার স্টুডেন্ট, মোটামুটি আমাদের আজকের যে আলোচনার যে টপিকগুলো ছিল সেই টপিকগুলো আমরা মোটামুটি শেষ করলাম। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমরা কোশ্চেন করতে পারো, এখনো আমাদের হাতে 3-4 মিনিট সময় আছে। আমরা চাইলে তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমরা সেই কোশ্চেনগুলোর আনসার দেওয়ার সুযোগ পাবো ইনশাআল্লাহ। ওকে ডিয়ার স্টুডেন্ট, দেখো তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা আজকের আলোচনাতে।
আজকে আলোচনাতে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন আছে? স্যার বই তো বৈশিষ্ট্যও আছে, আমাদেরকে বৈশিষ্ট্য পড়ানো হবে না? সরি বুঝি নাই। স্যার বই তো বৈশিষ্ট্যও আছে, যেমন স্থির অবস্থান বিন্যাসের সুবিধা অসুবিধা থাকে, স্থির অবস্থান বিন্যাসের বৈশিষ্ট্যও আছে, ওগুলো কি পড়ানো হবে না? আচ্ছা, বৈশিষ্ট্যটা আসলে সুবিধা অসুবিধার মতোই আর কি, বৈশিষ্ট্য আলাদা তেমন কোনো টপিক না, তারপরেও এটা আলোচনা করা দরকার ছিল আসলে। আচ্ছা আমি দেখি, তারপর দেখি খেয়াল করে দেখবো, যদি সম্ভব হয় আমি নেক্সট ক্লাসে এটা ইনক্লুড করে দেওয়ার চেষ্টা করব। কারণ আমাদের হয়েছে কি যে আমরা এই ইয়েটা তোমরা হয়তো খেয়াল করে থাকবে, আমাদের এই কি বলেন মানে ইয়েটা তোমার এই যে এই যে ইয়েটা কি বলেন পাওয়ার পয়েন্টে যে কাজগুলো আমরা করছি, হ্যাঁ, তো এক এক চ্যাপ্টার আসলে এক একজন টিচারকে দায়িত্ব দেওয়া হয়েছিল এটা কাজটা করার জন্য। তো এক একজন টিচার আসলে এক এক ভাবে এটা করছে। যেমন এই যে ক্লাসের কথাই বলি, এই যে এই টপিকগুলো আসলে তারা নিয়ে আসছে ইয়ে করে আলোচনার মধ্যে নিয়ে আসছে, কিন্তু এরপরে তারা যেভাবে এটা উপস্থাপন করছিল সেটা আসলে আলোচনার মতো না। এটা আসলে আমি চেঞ্জ করে পুরাটাই চেঞ্জ করে ফেলছি আসলে। ওরা চেঞ্জ বলতে কি, আমি সাজানো লেআউটটা এটা চেঞ্জ করে ফেলা, তুমি দেখলে বুঝতে পারতে অন্যরকম একটা। আমি তোমাকে একটু স্যাম্পল দেখাই যেহেতু সময় আছে, আছে কিনা দেখি এটা কি অবস্থা। তোমরা কি দেখতে পাচ্ছ, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। স্ক্রিন দেখতে পাচ্ছ, কিন্তু সেটা মনে হয় আমার স্ক্রিন। হ্যাঁ, এই যে দেখো পাওয়ার পয়েন্টে কাজ করছে কি কোনটা, এই যে দেখো, হ্যাঁ এই যে কাজ করছে পাওয়ার পয়েন্টে এভাবে, হ্যাঁ মানে একেবারে ইয়ে করে কোনো রকম একটা দায় সারা গোছের করে রাখছে। তো এগুলোকে পুরো মনে করে আবার নতুন করে সাজিয়ে এগুলো করা লাগছে। তো এটা আলটিমেটলি নিজে সম্পূর্ণ নতুন ভাবে নিজে করলেই বেটার হতো। এটা আমি লাস্ট মনে করো 27তম ক্লাসের একটা ইয়ে লেআউট এখানে দেওয়া আছে, এগুলোকে দেখা যাচ্ছে পুরোটাই আমাকে সাজিয়ে এটা করতে হবে। তো এনেই যা করছে এটা করতে গিয়ে মানে এটা ঠিক রাখতে গিয়ে সমস্যাটা হচ্ছে, হ্যাঁ, তো এই জন্য মূল প্রবলেমটা হয়ে গেছে। তো যাই হোক দেখি এর পরের ইয়েটা, তারপরে এই যে এটা যেমন আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি আর কি, এটা আমি আমার মতো করে জাস্ট সাজিয়ে নিয়ে আসি। হ্যাঁ, তো মূল বিষয়টা হচ্ছে যে তোমার তো এনিহাও দেখা যাক নেক্সট ক্লাসে আমরা যে টপিকগুলো আছে না আছে আমি একটু দেখে এটা ইয়ে করার চেষ্টা করবো। ওকে, তো এটা একটা বিষয়। আর আজকের ক্লাসেও মনে করো যে অনেকগুলো টপিক আরো ইনক্লুড করা ছিল, আমি সেটা বাদ দিচ্ছি, কারণ দেখা যাচ্ছে যে এক ক্লাসে অনেক টপিক তারা দিয়ে দিয়েছিল, আমি এখান থেকে প্রায় অর্ধেক টপিক বাদ দিছি, কিন্তু সেখানে বৈশিষ্ট্যের কোনো বিষয় ছিল না। ওকে, তো ওকে ডিয়ার স্টুডেন্ট, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখো। আর কারো কোনো কোশ্চেন আছে ডিয়ার স্টুডেন্ট, তোমাদের আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমাদের সময় আর বেশি নাই, 1 মিনিটের কম সময় আছে, এর মধ্যে হয়তো শেষ হয়ে যাবে। আর কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, তোমরা কিন্তু ক্লাস করার স্টুডেন্টের পরিমাণ পার্টিসিপেশনটা কিন্তু কমে যাচ্ছে, তো এটা কিন্তু তোমাদের জন্য একটা অশনি সংকেত, এটা প্রবলেমে পড়ে যেতে হবে। কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্সটা তো কাউন্ট হচ্ছেই, প্রতিদিনের অ্যাটেন্ডেন্স, তারপরে অ্যাটেন্ডেন্সে অনেকে আবার অ্যাটেন্ডেন্স দেওয়ার পরে আবার চলে যাচ্ছে, তো এই জিনিসগুলো কিন্তু কাউন্ট করা হচ্ছে, আমরা কিন্তু লক্ষ্য করছি কারা যাচ্ছে যাচ্ছে না, এটা কিন্তু তারা বিপদে পড়ে যাবে। ঠিক আছে, এনিহাউ এটা অন্যদেরকে একটু জানাই দিও যারা এই মুহূর্তে নাই, হ্যাঁ, তাদেরকে একটু জানাই দিও যে অবশ্যই যেন ক্লাস রেগুলার করে, না হলে কিন্তু তারা প্রবলেমে পড়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, আসসালামু আলাইকুম।